সবাই ভালো আছো? স্লাইড দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আর 11টা 1 বেজে গেছে, তাও মাত্র 5 জন। আর বাকিগুলো কই? আচ্ছা, ক্লাস শুরু করছি। আজকের আলোচ্য অধ্যায় হলো কোষ রসায়ন। কোষ রসায়নের আজকে শেষ ক্লাস। আজকে যে কোষ রসায়নের যে টপিক গুলো আছে সেগুলো হলো এনজাইমের প্রকারভেদ আর এনজাইমের ব্যবহার। আর প্রথমে আসি এনজাইমের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুসারে এনজাইম সমূহ নিম্নোক্ত প্রকারের হয়। আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুসারে এনজাইমকে মোট 9 ভাগে ভাগ করব। তো এখন এই 9টা এনজাইমের নাম আমরা সংক্ষেপে মনে রাখার জন্য আমি একটা ওয়ার্ড এখানে লিখেছি। সবাই ওয়ার্ডের দিকে লক্ষ্য করো। এইচটি পলিসি। এখানে প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে একটা করে এনজাইমের নাম আমাদের মনে রাখতে হবে। তাহলে এইচটি পলিসি এই ওয়ার্ডটা আমাদের যেমন মনে রাখতে হবে, প্লাস আমাদের এনজাইমের নামও মনে রাখতে হবে। যেমন এইচ ফর এইচ মানে হবে হাইড্রোলেজ এনজাইম, টি মানে হলো ট্রান্সফারেজ এনজাইম, পি ফর ফসফোরাইলেজ ও অক্সিডো রিডাক্টেজ, এল হলো লাইগেজ, এল মানে হলো লাইয়েজ, ই ফর এপিমারেজ, সি মানে হলো কার্বক্সিলেজ, আর আই মানে হলো আইসোমারেজ। তাহলে আমরা এখন যে 9টা এনজাইমের নাম জানবো, 9টা এনজাইমের নাম আমাদের এই ওয়ার্ডটাও মনে রাখতে হবে, প্লাস এনজাইমের নাম মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ আমরা দেখা গেলো যে আমরা যে এই ওয়ার্ডটা মনে না রাখি, তাহলে হয়তো আমরা 6টা বা 7টা এনজাইম হয়তো আমরা পাচ্ছি, কিন্তু নামের প্রথম অক্ষরটাই মনে আসতেছে না। তাহলে সে নামের প্রথম অক্ষরটা যাতে মনে আসে, এই জন্য এনজাইমের নাম মনে রাখার পাশাপাশি আমাকে এই ওয়ার্ডটাও মনে রাখতে হবে। তাহলে এখন আমি আসি হাইড্রোলেজ। তাহলে এইচ মানে হলো হাইড্রোলেজ। এখন আমি আসবো প্রত্যেকটা এনজাইমের সংজ্ঞা বা কাজ এবং একটা করে উদাহরণ, এটা করে রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা প্রথম এনজাইম আসছি হাইড্রোলেজ এনজাইম। এর সংজ্ঞাটা কি? যে এই ধরনের এনজাইম সাবস্ট্রেট অণুর একটি বন্ধনীতে পানির আয়নকে সংযুক্ত করে, ফলে সাবস্ট্রেট অণুর আদ্র বিশ্লেষণ ঘটে। এখানে খেয়াল করো বিক্রিয়াটা। এখানে সাবস্ট্রেট হলো সুক্রোজ প্লাস পানি। এখানে এনজাইম হিসেবে উপস্থিত আছে একটা হাইড্রোলেজ এনজাইম যার নাম হলো সুক্রেজ, এবং এখানে উৎপন্ন হয় এক অণু গ্লুকোজ প্লাস এক অণু ফ্রুক্টোজ। তাহলে এখানে সুক্রোজকে, হ্যাঁ, সুক্রোজ নামক সাবস্ট্রেটকে আদ্র বিশ্লেষণ করছে সুক্রেজ, যার ফলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হচ্ছে। আর এই বিক্রিয়াটা হলো একমুখী বিক্রিয়া, যেহেতু ডান দিকে শুধু অ্যারো, এই জন্য এই বিক্রিয়াটা হবে শুধু একমুখী বিক্রিয়া। তাহলে 1 নম্বর এনজাইমের সংজ্ঞা প্লাস বিক্রিয়া সবাই কি বুঝেছো? জি স্যার। এবার আমরা আসবো 2 নম্বর বিক্রিয়া, অক্সিডো রিডাক্টেজ। এই বিক্রিয়ার কাজগুলো কি? যে কোনো পদার্থের সাথে অক্সিজেন, হাইড্রোজেন বা ইলেকট্রন যোগ করে কিংবা বিতাড়িত করে। যেমন কোনো হাইড্রোজেন থেকে কোনো সাবস্ট্রেট থেকে যদি অক্সিজেন যোগ করে এবং বের করে দেয়, বা কোনো সাবস্ট্রেট থেকে যদি হাইড্রোজেন যোগ করে বা বের করে দেয়, তাহলে সেটাও হবে অক্সিডো রিডাক্টেজ। তাহলে এখানে আমরা এনজাইমটা দেখছি ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস অন টাইপ অফ অক্সিডো রিডাক্টেজ এনজাইম। এই এনজাইমটা এখানে কি করেছে? সাকসিনিক অ্যাসিড, এখানে সাবস্ট্রেট সাকসিনিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে বের করে দেয়, যার ফলে সাকসিনিক অ্যাসিড হয়ে যায় ফিউমারিক অ্যাসিড।
তাহলে এখানে সাকসিনিক অ্যাসিড থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে। হ্যাঁ, এবং অপসারিত করতে সাহায্য করেছে ডিহাইড্রোজেনেস এনজাইম, যার ফলে ফিউমারিক অ্যাসিড তৈরি হয়। তাহলে ও ফর অক্সিডো রিডাকটেস। এখানে বিক্রিয়াটা হলো উভয় দিকে অ্যারো আছে, এই জন্য উভমুখী বিক্রিয়া। এরকম উভয় দিকে যদি অ্যারো থাকে সেই বিক্রিয়াকে বলবো উভমুখী বিক্রিয়া। কার্বক্সিলেজ কোন পদার্থ বা সাবস্ট্রেটের সাথে কার্বন ডাই অক্সাইড যোগ করে কিংবা বিতাড়িত করে। হ্যাঁ, তাহলে এখানে কি করছি যে কার্বন ডাই অক্সাইড সাবস্ট্রেট থেকে বের হবে অথবা কার্বন ডাই অক্সাইড সাবস্ট্রেটের সাথে যোগ হবে। তাহলে এখানে বিক্রিয়ায় আমরা কি দেখিয়েছি, অক্সালো সাকসিনিক অ্যাসিড, এটা হলো সাবস্ট্রেটের নাম। এখানে কার্বক্সিলেজ এনজাইম এখানে ভূমিকা রেখেছে, যার ফলে সাবস্ট্রেট থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে এবং বের হয়ে যাওয়ার কারণে অক্সালো সাকসিনিক অ্যাসিড আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি করেছে। বিক্রিয়াটি হলো উভমুখী বিক্রিয়া। তাহলে এই হলো কার্বক্সিলেজ এনজাইম। এবার আসবো ফসফোরাইলেজ। পি ফর ফসফোরাইলেজ এনজাইম। এর কাজটা হলো কি, কোনো পদার্থের সাথে বা সাবস্ট্রেটের সাথে একটি ফসফেট গ্রুপকে যোগ করে কিংবা বিতাড়িত করে। তাহলে এখানে সাবস্ট্রেট হলো ফ্রুক্টোজ 6 ফসফেট প্লাস এটিপি। এখানে ফসফোরাইলেজ এনজাইম ভূমিকা রাখে। ফসফোরাইলেজ এনজাইম ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে এটিপি থেকে পাওয়া আরো একটা ফসফেট 1 নম্বরে যোগ করে ফেলে, যার ফলে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট তৈরি হয়। আর এটিপি একটা ফসফেট হারিয়ে এডিপিতে পরিণত হয়। এটিপি ছিল অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর এখানে হলো এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে গেছে। এটিপির একটা ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট সাবস্ট্রেটে সংযুক্ত হয়ে নতুন প্রোডাক্ট ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট তৈরি করে। বিক্রিয়াটি একমুখী। তাহলে ফসফোরাইলেজ এনজাইম বুঝতে পারছো? ফসফোরাইলেজ এনজাইম কি বুঝতে পেরেছো? ফসফোরাইলেজ এনজাইম অনেক ধরনের হতে পারে, যেমন আমরা পরবর্তীতে জানবো হেক্সোকাইনেজ, পাইরুভিক অ্যাসিড কাইনেজ, এগুলো সবই কিন্তু ফসফোরাইলেজ এনজাইমেরই টাইপ। এবার আমরা আসবো 5 নম্বর এনজাইম ট্রান্সফারেজ। তাহলে কোনো পদার্থ হতে বা সাবস্ট্রেট হতে একটি গ্রুপকে অপসারিত করে অন্য একটি পদার্থের সাথে যুক্ত করে। তাহলে এখানে সাবস্ট্রেট হিসেবে আছে গ্লুটামিক অ্যাসিড প্লাস অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে গ্লুটামিক অ্যাসিড থেকে একটা গ্রুপ বের হবে এবং এই বের করতে সাহায্য করবে ট্রান্সফারেজ। গ্লুটামিক অ্যাসিড থেকে যে গ্রুপটা বের হবে সেই গ্রুপটার নাম হলো অ্যামিনো গ্রুপ, NH2। অ্যামিনো গ্রুপ, এই অ্যামিনো গ্রুপকে গ্লুটামিক অ্যাসিড থেকে বের করে দেয়। অ্যামিনো গ্রুপটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাবস্ট্রেটে সংযুক্ত হয়, যার ফলে কি হয়, গ্লুটামিক অ্যাসিড অ্যামিনো গ্রুপ হারিয়ে আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড তৈরি করে, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যামিনো গ্রুপ গ্রহণ করে অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হয়। বিক্রিয়াটি একমুখী বিক্রিয়া। সবাই এই 5টা এনজাইমের কার্যকলাপ বুঝতে পেরেছো? যে 5টা এনজাইম আমি পড়ালাম, রেসপন্স করো। এই যে লাস্টে যে এনজাইমটা পড়ালাম ট্রান্সফারেজ এনজাইমের কার্যকলাপ বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা আসবো আইসোমারেজ। আইসোমারেজ এখানে কি, কোনো সাবস্ট্রেট থেকে তার আইসোমার উৎপন্ন হয়। তাহলে আইসোমার জিনিসটা কি? আইসোমার হলো যে যখন রাসায়নিক সংকেত একই থাকবে, কোনো যৌগের রাসায়নিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে কোনো একটা নির্দিষ্ট মূলক পরিবর্তন হয়, তখন তাকে বলবো আইসোমার। আইসোমারেজ এনজাইমের কাজ কোনো সাবস্ট্রেট থেকে তার আইসোমার উৎপন্ন হয়। যেমন এখানে সাবস্ট্রেট হিসেবে আছে গ্লুকোজ 6 ফসফেট। এখানে ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম ভূমিকা রাখে, গ্লুকোজ 6 ফসফেট হয়ে যায় ফ্রুক্টোজ 6 ফসফেট। আমরা জানি গ্লুকোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রাসায়নিক সংকেত কত? কেউ কি বলতে পারবে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রাসায়নিক সংকেত C6, তারপরে কত ছিল? C6H12O6। O6 স্যার, হ্যাঁ গ্লুকোজের হচ্ছে C6H12O6। হ্যাঁ, তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রাসায়নিক সংকেত একই। আর গ্লুকোজের 6 নম্বর কার্বনে এখানে ফসফেট আছে, ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনে ফসফেট থাকবে। তাহলে পার্থক্য কোথায়?
গ্লুকোজ 6 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেটের যদি আমরা গাঠনিক সংকেত দেখি তাহলে দেখব গ্লুকোজের গঠনে রয়েছে অ্যালডিহাইড মূলক আর ফ্রুক্টোজের গঠনে থাকবে কিটোন মূলক। তাহলে এই শুধু মূলক পরিবর্তন হওয়ার কারণে এরা পরস্পর আইসোমার। তাহলে এইভাবে আইসোমারেজ এনজাইম গ্লুকোজ 6 ফসফেটকে তার আইসোমার যৌগ ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত করে। এবার আসবো এপিমারেজ। তাহলে এপিমারেজ বলার আগে আমাকে এপিমার জিনিসটা কি সেটা জানতে হবে। এপিমার জিনিসটা কারো জানা আছে? এপিমার কাকে বলে? এপিমার কাকে বলে এই এটা জানা আছে কারো? না স্যার। এপিমার হলো আহ, কোন যৌগের রাসায়নিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে নির্দিষ্ট একটি কার্বন পরমাণুতে কাঠামোগত পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন আমি তোমাদের গ্লুকোজ দিয়ে এটা বুঝিয়েছিলাম, হয়তো অনেকের মনে আছে। আমরা বলেছিলাম গ্লুকোজ এবং ম্যানোজ পরস্পর এপিমার যৌগ। গ্লুকোজেরও রাসায়নিক সংকেত C6H12O6, ম্যানোজেরও রাসায়নিক সংকেত C6H12O6। কিন্তু গ্লুকোজ আর ম্যানোজের কাঠামোতে আমরা দেখব যে ম্যানোজের 2 নম্বর কার্বনে হ্যাঁ হাইড্রোজেন এবং যে হাইড্রোক্সিল এটা পরিবর্তন আছে গ্লুকোজ থেকে ম্যানোজের একটা জায়গায় পার্থক্য, সেটা 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে গ্লুকোজের কাঠামোর সাথে এটা অল্টার আছে, এই জন্য গ্লুকোজ আর ম্যানোজ পরস্পর এপিমার। তাহলে এপিমারের সংজ্ঞা কি? যে কোনো যৌগের রাসায়নিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে নির্দিষ্ট একটি কার্বন পরমাণুতে কাঠামোগত পরিবর্তন হয়। ঠিক আছে, আমি আবার বলছি, কোনো যৌগের রাসায়নিক সংকেত একই কিন্তু তাদের গাঠনিক সংকেতে কোনো একটি নির্দিষ্ট কার্বন পরমাণুতে কাঠামোগত পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলবো এপিমার। তাহলে জাইলুলোজ 5 ফসফেট এটা সাবস্ট্রেট, এখানে এপিমারেজ এনজাইম বিক্রিয়া অংশ নিবে, যার ফলে জাইলুলোজ 5 ফসফেট হয়ে যাবে রাইবোলোজ 5 ফসফেট। জাইলুলোজ 5 ফসফেট এবং রাইবোলোজ 5 ফসফেটের রাসায়নিক সংকেত একই থাকবে কিন্তু কোন একটা নির্দিষ্ট কার্বন পরমাণুতে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলের অবস্থান পরিবর্তন হবে। এই জন্য এরা পরস্পর এপিমার জন্য বিক্রিয়াটি উভমুখী। এরকম উভয় দিকে অ্যারো থাকলে সেটা হবে উভমুখী। এবার আসবো আমরা 8 নম্বর এনজাইম লাইগেজ। এর সাহায্যে 2 বা ততোধিক সাবস্ট্রেটকে যুক্ত করে নতুন যৌগ তৈরি করা যায়। তাহলে গ্লুটামিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া প্লাস এটিপি এগুলো হলো সাবস্ট্রেট। এখানে গ্লুটামিক সিনথেটেজ অন টাইপ অফ লাইগেজ এনজাইম, যার ফলে তৈরি হবে গ্লুটামিন প্লাস এডিপি প্লাস পিআই মানে হলো ফসফেট ইনঅর্গানিক। এটিপিটা ভেঙে এডিপি প্লাস পিআই তৈরি করে। তাহলে এখানে লাইগেজ এনজাইম 2 বা ততোধিক সাবস্ট্রেটকে যুক্ত করে নতুন যৌগ গঠন করেছে। এবার আসবো 9 নম্বর এনজাইম। কোন অণুকে আদ্র বিশ্লেষিত না করেই দুভাগে বিভক্ত হয়ে যায়, যেমন ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। এখানে অ্যালডোলেজ অন টাইপ অফ লাইগেজ এনজাইম অ্যালডোলেজ ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেটকে বিশ্লিষ্ট করে এবং গ্লিসারলডিহাইড 3 ফসফেট প্লাস ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট গঠন করে। এখানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এখানেও 3 কার্বন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এখানেও 3 কার্বন। তাহলে 3 কার্বন যুক্ত শর্করা বা মনোস্যাকারাইডের নাম কি? 3 কার্বন যুক্ত শর্করা বা মনোস্যাকারাইডের নাম কি কেউ বলতে পারবা? ট্রায়োজ। ট্রায়োজ। তাহলে এখানে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় 2টা ট্রায়োজ গঠন করে। একটা ট্রায়োজের নাম গ্লিসারলডিহাইড 3 ফসফেট প্লাস এক অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এখানে সাবস্ট্রেটকে কি করছে? সাবস্ট্রেট অনুরূপ আদ্র বিশ্লিষ্ট না হয়ে বা জারিত বিজারিত না হয়ে সে অ্যালডোলেজ এনজাইম এখানে স্বয়ংক্রিয়ভাবে সাবস্ট্রেটকে ভেঙে ফেলে নতুন যৌগ গঠন করেছে। তাহলে এই ছিল তাহলে রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুসারে এনজাইমের শ্রেণীবিভাগ। তাহলে আমাদের এই 9টা এনজাইমের নাম মনে রাখার সাথে সাথে এই ওয়ার্ড আমাকে মনে রাখতে হবে। এখন কেউ এই ওয়ার্ড দেখে 9টা এনজাইমের নাম বলতে পারবা সাহস করে? এই যে আমাদের যে ওয়ার্ড আছে এসটি পলিসি, এইচ ফর কি, টি ফর কি, এটা কেউ একজন সাহস করে বলো দেখি। এইচ, এখানে 2টা এনজাইমের নাম তো বলতেই পারবা যেহেতু স্লাইডে দেওয়াই আছে। এইচ, এইচ মানে কোন এনজাইম?
কেউ একজন বলো, স্লাইড দেখে তো এটা বলা যায়। এইচ মানে কোন এনজাইম? এইচ, এইচটি পলিসির এইচ, এইচ অংশ দিয়ে কোন এনজাইমের নাম হবে? হাইড্রোলেজ। টি দিয়ে কেউ বলতে পারবে? টি দিয়ে আমি কোন এনজাইম পড়াইছি? টি দিয়ে ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ, পি দিয়ে কোন এনজাইম পড়াইছি? পি দিয়ে ফসফেট, ফসফরাইলেজ। ও দিয়ে অক্সিডো রিডাকটেজ। এল দিয়ে কি পড়াইছি? এল দিয়ে লাইগেজ। লাইগেজ, এল দিয়ে লাইগেজ, আরেকটা এল হলো লাইগেজ। ই দিয়ে এপিমারেজ, গুড। সি দিয়ে carboxylase, কার্বক্সিলেজ। আই দিয়ে isomerase, আইসোমারেজ। আইসোমারেজ। তাহলে এই যে আমরা এখন আমাদের প্রথম এখানে এনজাইমের শ্রেণীবিভাগ পড়ার সময় আমাদের প্রথমেই খেয়াল করতে হবে 9টা এনজাইমের নাম আমি পারতেছি কিনা। যদি 9টা এনজাইমের নাম পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, এখন আমাদের অন্যান্য কাজগুলো সহজ হয়ে যাবে। তাহলে হাইড্রোলেজ নামটা আমার মনে এসেছে। তাহলে এখন হাইড্রোলেজের সংজ্ঞাটা কি এখন আমার এমনি মনে থাকবে? হাইড্রোলেজ হলো আদ্র বিশ্লেষী এনজাইম। তাহলে এরা কি করবে? কোনো সাবস্ট্রেটকে, হ্যাঁ, সাবস্ট্রেটের সাথে, হ্যাঁ, কি হবে, যে একটি বন্ধনীতে পানির আয়নকে সংযুক্ত করে। বা আমরা যদি এটাও বলি কোনো সাবস্ট্রেটকে আদ্র বিশ্লেষণ করে, এটা বললেও হবে। কোনো সাবস্ট্রেটকে আদ্র বিশ্লেষণ করে। তাহলে হয়ে গেল। এখন বিক্রিয়ার নামটা তোমাকে মুখস্থ করতে হবে। টি, ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ এনজাইমের কাজটা কি? যে এরা কোনো সাবস্ট্রেট থেকে একটা গ্রুপকে বের করে অন্য একটা সাবস্ট্রেটে সেই গ্রুপটাকে যুক্ত করে দেয়। তাহলে ট্রান্সফারেজের সংজ্ঞা হয়ে গেল। এবার বিক্রিয়াটা তোমাকে লিখতে হবে। পি, পি মানে ফসফরাইলেজ। এরা কি করে? কোনো সাবস্ট্রেট থেকে ফসফেটকে মুক্ত করে বা কোনো সাবস্ট্রেটের সাথে ফসফেটকে যুক্ত করে। হয়ে গেল ফসফরাইলের বিক্রিয়া দিয়ে দিবা। অক্সিডো রিডাকটেজ। এরা কোনো সাবস্ট্রেট থেকে অক্সিজেন বা হাইড্রোজেন বা ইলেকট্রনকে বের করে দেয় বা সাবস্ট্রেটের সাথে অক্সিজেন বা হাইড্রোজেন বা ইলেকট্রনকে যুক্ত করে। লাইগেজ দুই বা ততোধিক সাবস্ট্রেটকে যুক্ত করে নতুন যৌগ গঠন করে। লাইগেজ স্বয়ংক্রিয়ভাবে সাবস্ট্রেটকে ভেঙে ফেলে। এপিমারেজ কোনো সাবস্ট্রেটকে তার এপিমার যৌগে পরিণত করে। কার্বক্সিলেজ কোনো সাবস্ট্রেট থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয় বা সাবস্ট্রেটের সাথে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে। আইসোমারেজ কোনো সাবস্ট্রেটকে তার আইসোমার যৌগে পরিণত করে। তাহলে আমাদের 9টা এনজাইমের নাম প্লাস 9টা এনজাইমের কাজ আমাদের জানা হয়ে গেল। এখন তোমাদের দায়িত্ব যে বিক্রিয়াগুলো ঠিকঠাক মুখস্থ করে ফেলা বা প্র্যাকটিস করা। তাহলে কি সবাই পারবা? খুব একটা কঠিন না। বিক্রিয়াগুলো একটু মনে রাখতে হবে, তাছাড়া সংজ্ঞা প্লাস এনজাইমের নাম মনে রাখাটা খুব একটা কঠিন না। কি তাই মনে হচ্ছে না? হ্যাঁ, রেসপন্স করো। হ্যালো, বলতেছি যে বিক্রিয়ার নাম মনে রাখা এবং বিক্রিয়ার যে কাজ বা সংজ্ঞাগুলো আছে, এটা কি মনে রাখা যাবে না? হ্যাঁ স্যার, জি, যাবে তো। জি স্যার হ্যাঁ, যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আর হলো হ্যাঁ, বাদ বাকি যেগুলো আছে বিক্রিয়াগুলো, এগুলো তোমাদের একটু 2-3 বার প্র্যাকটিস করবা, দেখবা যে হয়ে যাবে। জি। আচ্ছা স্যার, একটা ইনফরমেশন দিতে পারবেন? হ্যাঁ, বলো। সেটা হলো আমাদের এই পরীক্ষাগুলো মানে রুটিনটা তো পাইলাম না, এটা কোথায় পাবো? রুটিন তোমাদের ক্লাস টিচার দিয়ে দিবে, গ্রুপে দিয়ে দিবে। অত টেনশন করো না। তোমাদের এখন যেটা কাজ, তোমরা পড়তে থাকো। যে যে সাবজেক্ট আচ্ছা। দিয়েছে, সিলেবাস দিয়েছে, সেই অনুযায়ী পড়তে থাকো। যেভাবে পড়তে বলছে সেভাবে পড়ো। পরীক্ষা তো হবেই। এখন ডেট তোমাদের ক্লাস টিচারের কাছ থেকে পেয়ে যাবে। আচ্ছা, আমরা তো এখন যে এনজাইমের শ্রেণীবিভাগটা পড়লাম সেটা ছিল রাসায়নিক, হ্যাঁ, বিক্রিয়ার প্রকৃতি অনুসারে। এখন আমরা আরেকটা শ্রেণীবিভাগ করব, সেটা হলো গাঠনিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এনজাইম দুই ধরনের। একটাকে বলছি সরল এনজাইম আর এটা হলো সংযুক্ত এনজাইম। সরল এনজাইম কাকে বলবো? যেসব এনজাইম শুধু প্রোটিন দ্বারা গঠিত, তাদের বলবো সরল এনজাইম। যেমন সুক্রেজ, ল্যাকটেজ। সংযুক্ত এনজাইম যে এনজাইম প্রোটিন এবং নন প্রোটিন বা প্রস্থেটিক গ্রুপ দ্বারা গঠিত,
তাহলে যে এনজাইম প্রোটিন ও নন প্রোটিন বা প্রোস্টেটিক গ্রুপ দ্বারা গঠিত তাকে বলবো সংযুক্ত এনজাইম। যদি উদাহরণ যাই, যেমন এখানে একটা উদাহরণ আছে গ্লুটামিক সিনথেটেজ, বা আমরা বলতে পারি হেক্সোকাইনেজ। হ্যাঁ, তাহলে এগুলো হলো সংযুক্ত এনজাইম। তাহলে শ্রেণী বিভাগ শেষ। এবার আমরা আসবো এনজাইমের প্রভাব। এনজাইমের কার্যকারিতা কয়েকটি প্রভাবকের উপর নির্ভরশীল। প্রভাবকগুলো নিম্নরূপ। তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস হলো পরম তাপমাত্রা। তাহলে পরিবেশের তাপমাত্রা যদি এরকম হয়, আমাদের দেহের কথা চিন্তা করো, আমার দেহের পাকস্থলী বা ক্ষুদ্রান্তে যদি এই তাপমাত্রা বিরাজমান হয়, তাহলে দেখা যাবে, হ্যাঁ, কারণ আমাদের রক্তের যে তাপমাত্রা সেটা হলো 36.9 ডিগ্রি সেলসিয়াস বা 37 ডিগ্রি সেলসিয়াস থাকে। তাহলে এই তাপমাত্রায় হলো এনজাইম ভালো কাজ করতে পারবে। তাহলে এর চাইতে বেশি বা কম হলে ভালো কাজ করতে পারবে না। তাহলে এনজাইমের তাপমাত্রা যদি 35 থেকে 40 ডিগ্রি হয়, তাহলে সেই তাপমাত্রাকে বলবো পরম তাপমাত্রা। পরম মানে কি বলা হয়? আদর্শ, যে তাপমাত্রায় ভালো এনজাইম কাজ করতে পারবে। পিএইচ এর প্রভাব। অধিকাংশ এনজাইমের পিএইচ 6 থেকে 9 এর মধ্যে থাকে। তোমরা পিএইচ বিষয়টা জানো, যে পিএইচ এর একটা মিটার আছে। 0 থেকে 7 এর নিচে হলো অ্যাসিড, 7 হলো নিউট্রাল, 7 এর উপর থেকে 14 পর্যন্ত হলো ক্ষার। এখন আমাদের শরীর চিন্তা করো, আমাদের শরীর পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে। পাকস্থলীতে অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে, হ্যাঁ, সেখানকার পিএইচটা হলো কম, মানে যার ফলে কি হয়, আমরা দেখেছি পাকস্থলীতে এনজাইমের পরিমাণটাও কম। পেপসিন, রেনিন, এই এনজাইমগুলো পাকস্থলীতে থাকে। আবার আমরা যদি ক্ষুদ্রান্তে যাই, ক্ষুদ্রান্তে দেখবো অনেক রকম এনজাইম থাকে, ল্যাকটেজ, সুক্রেজ, তারপরে হলো অ্যামাইলেজ, এগুলো থাকে। তাহলে আমরা নিজেদের শরীরের চিন্তা করলে আমরা বুঝতে পারছি যে এনজাইম ক্ষারীয় পরিবেশে বেশি কার্যকরী। সক্রিয় কিছু কেমিক্যাল আছে যারা সক্রিয়ক হিসেবে কাজ করবে, সেই সক্রিয়কের উপস্থিতিতে এনজাইমের কার্যক্ষমতা বেড়ে যাবে। পানি, পরিমিত পানির উপস্থিতিতে এনজাইমের কার্যক্ষমতা বেড়ে যায়। তোমরা শুষ্ক বীজ যদি আমরা একটা বাটিতে রেখে দিই, তাহলে দেখবো যে শুষ্ক বীজের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু সেই শুষ্ক বীজ যদি কোনো রকমের পানি পেয়ে যায় বা মাটিতে পড়ে যায়, তাহলে দেখবো সেই শুষ্ক বীজটা আস্তে আস্তে, হ্যাঁ, অঙ্কুরিত হচ্ছে। কারণ পানি পাওয়ার ফল তার এনজাইমের কার্যকরিতা শুরু হয়ে গেছে। এই কারণে পরিমিত পানির উপস্থিতিতে এনজাইমের কার্যক্ষমতা বাড়ে। সাবস্ট্রেটের ঘনত্ব বাড়লে এনজাইমের কার্যক্ষমতা বেড়ে যায়। তার সাবস্ট্রেট মানে যারা বিক্রিয়ক পদার্থের ঘনত্ব বেড়ে গেলে এনজাইমের কার্যক্ষমতা বেড়ে যাবে। এনজাইম যদি বেশি পরিমাণে দেওয়া হয়, তাহলে কার্যক্ষমতা বেড়ে যায়। প্রোডাক্টের ঘনত্ব, প্রোডাক্ট মানে বিক্রিয়ার পরে যে পদার্থগুলো তৈরি হয় তাকে বলা হয় প্রোডাক্ট। প্রোডাক্টের ঘনত্ব বেড়ে গেলে এনজাইমের কার্যক্ষমতা কমে যায়। তাহলে কি এই প্রভাবক গুলো বুঝতে পারলা? সবগুলো প্রভাবক বুঝতে পেরেছো? জি স্যার। প্রোডাক্ট মানে নতুন প্রোডাক্ট যদি আমাদের দেহের কথাই চিন্তা করি, হ্যাঁ, রক্তে যদি কোনো একটা প্রোডাক্টের ঘাটতি থাকে, যখন পর্যন্ত ওই ঘাটতি সম্পূর্ণ না হবে তখন পর্যন্ত নতুন প্রোডাক্ট তৈরি করতে থাকবে। যখনই ঘাটতি শেষ হয়ে গেল, তখন রক্ত কি বলবে যে নতুন প্রোডাক্ট আর তৈরি করার দরকার নাই। তখন এনজাইম তার কার্যকারিতা কমিয়ে দেবে এবং নতুন প্রোডাক্ট তৈরি করা বন্ধ করে দেবে। তাহলে প্রোডাক্টের ঘনত্ব বাড়তে থাকলে এনজাইমের কার্যক্ষমতা কমে যায়। এবার আসবো আমরা এনজাইম এবং কোএনজাইমের মধ্যে পার্থক্যের বিষয়ে। প্রকৃতি, এনজাইম হলো প্রোটিনধর্মী, কোএনজাইম প্রোটিনধর্মী নয়। কার্যক্ষমতা, কোএনজাইম ব্যতীত এনজাইম কাজ করতে পারবে, এনজাইম ব্যতীত কাজ করতে পারে না। আণবিক ওজন, এনজাইমের ক্ষেত্রে 12,000 থেকে 10,000 ডাল্টনের বেশি, কোএনজাইম 500 ডাল্টন হয়। তাপের প্রভাব, এনজাইম হলো 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নষ্ট হয়ে যায়, কিন্তু ওই একই তাপমাত্রা অনুসরণ করে কোএনজাইম কোনো নষ্ট হয় না, অকেজো হয় না। ডায়ালাইসিস মানে পরিশোধন, তাহলে এনজাইমকে ডায়ালাইসিস করা যায় না, আর কোএনজাইমকে ডায়ালাইসিস করা যায়। কোনো ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না, কিন্তু অনেক ভিটামিনই আছে যারা কোএনজাইম হিসেবে কাজ করতে পারে। উদাহরণ প্রোটিয়েজ, লাইপেজ ইত্যাদি হলো এনজাইমের উদাহরণ।
আর কোএনজাইমের উদাহরণ এটিপি, এফএডি, এনএডি ইত্যাদি হলো কোএনজাইমের উদাহরণ। তাহলে এই হলো এনজাইম এবং কোএনজাইমের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার আমরা আসবো ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ, যা আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহারগুলো আছে, তাহলে এই ব্যবহারিক জীবনে এনজাইম কোথায় কাজে লাগে। ফলের রস তৈরিতে, ফল থেকে যে রসগুলো তৈরি করা হয় সেখানে পেকটিনেজ এনজাইম ব্যবহার হয়। পেকটিনেজ তোমাদের বইয়ে কিন্তু এটা পেকটিন দেওয়া আছে, ওটা ঠিক করে নিও, ওটা হবে পেকটিনেজ। তাহলে ফলের রস তৈরিতে পেকটিনেজ এনজাইম ব্যবহার হয়। পনির তৈরি, পনির তৈরিতে রেনিন এনজাইম ব্যবহার হয়। পনির তৈরিতে রেনিন এনজাইম ব্যবহার হয়। কাপড়ের দাগ মোচনে লাইপেজ ও অ্যামাইলেজ এনজাইম ব্যবহার হয়। চামড়ার লোম মুক্তকরণে ক্ষত নিরাময়, চামড়ার লোম মুক্তকরণ এবং ক্ষত নিরাময়ে অনেক ধরনের এনজাইম ব্যবহার হয়। হজম সংশোধন, আমরা যে বিভিন্ন খাবার খাই সেই হজমগুলো সংশোধনের জন্য পেপসিন, অ্যামাইলেজ এই এনজাইমগুলো ভূমিকা রাখে। আর পেপেইন এই এনজাইমটা আমরা পেঁপে থেকে পেয়ে থাকি। হ্যাঁ, পেঁপেতে এই পেপেইন এনজাইম থাকার কারণে এরাও আমাদের হজমে ভূমিকা রাখে। প্রাণ রাসায়নিক বিশ্লেষণ, ইউরিয়েজ এনজাইম থেকে ইউরিয়েজ এনজাইম ইউরিয়া তৈরিতে, ইউরিকেজ এনজাইম ইউরিক অ্যাসিড তৈরিতে ভূমিকা রাখে। তাহলে প্রাণ রাসায়নিক বিশ্লেষণে ইউরিয়েজ এবং ইউরিকেজ এনজাইম ভূমিকা রাখে। চোখের ছানির অস্ত্রোপচার, চোখের ছানির অস্ত্রোপচারে ট্রিপসিন এনজাইম ভূমিকা রাখে। জমাট রক্ত গলানো, ইউরোবাইলেজ, তাহলে দেহের কোনো জায়গায় যদি রক্ত জমাট হয়ে যায় তাহলে চিকিৎসকরা ইউরোবাইলেজ এনজাইম ব্যবহার করে ওই জমাট রক্তকে গলানোর চেষ্টা করে। তাহলে এগুলো ছিল ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ। এবার আমরা আসবো এনজাইমের ব্যবহার। তাহলে এই এনজাইমের ব্যবহার হলো শিল্পক্ষেত্রে, যেমন আমরা দেখি খাদ্য প্রক্রিয়াজাতকরণে অ্যামাইলেজ, প্রোটিয়েজ, সেলুলেজ এনজাইম ব্যবহার হয়। জৈবিক ডিটারজেন্ট অ্যামাইলেজ, প্রোটিয়েজ, সেলুলেজ, লাইপেজ ইত্যাদি হলো জৈবিক যে ডিটারজেন্ট আছে সেগুলো তৈরিতে ব্যবহার করা হয়। মদ শিল্পে অ্যামাইলেজ, প্রোটিয়েজ, সেলুলেজ, গ্লুকানেজ ইত্যাদি এনজাইম ব্যবহার করা হয়। কাগজ শিল্পে অ্যামাইলেজ, সেলুলেজ, জাইলিনেজ, লিগনিনেজ এনজাইমগুলো ব্যবহার করা হয়। ফলের জুস তৈরিতে সেলুলেজ, পেকটিনেজ এনজাইমগুলো ব্যবহার হবে। আমরা দৈনন্দিন জীবনে আমরা দেখেছিলাম শুধু পেকটিনেজের কথা বলেছিলাম, সেলুলোজও ফলের জুস তৈরিতে ব্যবহার হয়। বায়োফুয়েল, বায়োফুয়েল মানে হলো জৈব জ্বালানি, জৈব জ্বালানি শিল্পে সেলুলোজ এনজাইম ব্যবহার করা হয়। ফটোগ্রাফি শিল্পে যেমন আমরা দেখি যে নেগেটিভ থেকে যখন ফটোগুলো করা হয় তখন কিছু দ্রবণ ব্যবহার করা হয়, সেই দ্রবণে প্রোটিয়েজ এনজাইম ব্যবহার করা হয়। রাবার শিল্পে ক্যাটালেজ এনজাইম ব্যবহার করা হয়। শিশুদের খাদ্য তৈরিতে ট্রিপসিন এনজাইম ব্যবহার করা হয়। দুগ্ধ শিল্পে রেনিন, লাইপেজ, ল্যাকটেজ ইত্যাদি এনজাইমগুলো ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ইউরিয়েজ, ইউরিকেজ, ইউরোবাইলেজ, প্রোটিয়েজ, ট্রিপসিন ইত্যাদি এনজাইম ব্যবহার করা হয়। এগুলো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। জিন প্রকৌশলে রেস্ট্রিকশন এনজাইম আর ডিএনএ লাইগেজ। তাহলে রেস্ট্রিকশন এনজাইম এটা আমরা 11 নম্বর চ্যাপ্টার জীব প্রযুক্তি, ওখানে আমরা দেখব যে রেস্ট্রিকশন এনজাইমকে সাহায্যে কি করা হয়, যে কোনো কোষের ক্রোমোজোম থেকে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ কে কেটে ফেলা হয়। আর ডিএনএ লাইগেজ কি করা হয়, সেই কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ কে অন্য কোনো ডিএনএ এর সাথে সংযুক্ত করা হয়। তাহলে রেস্ট্রিকশন এনজাইম কি করে, কাটার কাজ করে, হ্যাঁ, জিন কাটার কাজ করে। আর লাইগেজ এনজাইম কি করে, সেই জিনকে অন্য কোনো ডিএনএ এর সাথে সংযুক্তকরণে ভূমিকা রাখে। তাহলে এগুলো ছিল হলো শিল্পক্ষেত্রে এনজাইমের ব্যবহার। এই ছিল এনজাইমের ব্যবহার। তাহলে আমরা প্রায় মোটামুটি শেষ করে দিলাম। হ্যাঁ, এনজাইমের অংশটাই বাকি ছিল। আমরা এখন একটা নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করি। নমুনা প্রশ্ন, এখানে একটু খেয়াল করো। নমুনা প্রশ্ন প্রথমে আছে হলো বি, তারপরে এরোর উপরে আছে এ, গ্লিসারল যোগ ফ্যাটি অ্যাসিড। তাহলে এখানে বি মানে কি বোঝানো হয়েছে, বি কে বলতে পারবা? এখানে ক্যাপিটাল বি মানে কি বলতে পারবা? এখানে বি মানে কি বোঝানো হয়েছে? এই বি যৌগটা থেকে গ্লিসারল যোগ ফ্যাটি অ্যাসিড হয়েছে।
তাহলে কোন যৌগকে বিশ্লেষণ করলে আমরা গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড পাবো? কেউ বলো রেসপন্স করে, বিটা কি হবে? কি কেউ বলতেছে না কেন? বলো, একজন সাহস করে বলো, কেউ একজন। গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে। তাহলে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডের কম্বিনেশনে কি তৈরি হয়? লিপিড। বি তাহলে কি? লিপিড। আর লিপিডকে বিশ্লেষণ করে কে? এনজাইম। তাহলে এ হলো এনজাইম, যেমন লাইপেজ, লাইপেজ লিপিডকে বিশ্লেষণ করে। তাহলে এ হলো এনজাইম আর বি হলো লিপিড। তাহলে এখানে জ্ঞানমূলক কোশ্চেন হলো কো এর পূর্ণরূপ ইংরেজিতে লেখো। তাহলে কো এর পূর্ণরূপটা কি হবে, কেউ বলতে পারবা? কো এর পূর্ণরূপটা কি হবে ইংরেজিতে? কি আবার রেসপন্স করছো না কেন তোমরা? কো এর পূর্ণরূপ ইংরেজিতে কি? কো এনজাইম এ। তারপরে হলো অ্যাপো এনজাইমের গাঠনিক একক কি? অ্যাপো এনজাইমের গাঠনিক একক, এটা হলো অনুধাবনমূলক কোশ্চিন। আর অনুধাবনমূলক কোশ্চিনে দুইটা প্রশ্ন থাকে। আমরা এখানে বুঝতে পারছি এনজাইমের গাঠনিক একক, তাহলে গাঠনিক এককটা কি হবে? আর এখানে আরো একটা অংশ আমাদের লিখতে হবে, সেটা হলো অ্যাপো এনজাইম। তাহলে অ্যাপো এনজাইমের সংজ্ঞা কেউ কি বলবা? অ্যাপো এনজাইম কাকে বলে? অ্যাপো এনজাইমের সংজ্ঞা কেউ কি বলবা? অ্যাপো এনজাইমের সংজ্ঞাটা হলো কি? যে কনজুগেটেড প্রোটিন অংশকে অ্যাপো এনজাইম বলে। আর যেহেতু অ্যাপো এনজাইম প্রোটিন দ্বারা গঠিত, তাহলে প্রোটিনের একক কি হবে অ্যাপো এনজাইমের একক? তাহলে অ্যাপো এনজাইমের একক হবে অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে অ্যাপো এনজাইমের একক হলো অ্যামাইনো অ্যাসিড। এবার আসবো ক নাম্বার। তাহলে এখানে আমরা খ নম্বরে পেলাম অ্যাপো এনজাইমের সংজ্ঞা লেখার জন্য 1, আর অ্যাপো এনজাইমের গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিড লেখার জন্য 1 পাবো। এবার আসবো গ নাম্বার, উদ্দীপকের বি এর বৈশিষ্ট্য সহ কাজগুলো উল্লেখ করো। তো আমরা উদ্দীপকের বি মানে আমরা আগেই জেনে ফেলেছি, বি মানে হলো লিপিড। তাহলে এখানে বি মানে হলো লিপিড, এই কথাটা লেখার জন্য 1। আর বি এর বৈশিষ্ট্য সহ কাজগুলো লেখার জন্য বৈশিষ্ট্যের জন্য আছে 1 আর কাজের জন্য আছে 1। কয়েকটা বৈশিষ্ট্য লিখলে, লিপিডের বৈশিষ্ট্য লিখলে 1 পাবো, আর কয়েকটা কাজ লিখলে 1 পেয়ে যাবো। উদ্দীপকের এ যৌগটির নামকরণের নিয়মাবলী উদাহরণ সহ বর্ণনা করো। তাহলে উদ্দীপকের এ যৌগটি হলো এনজাইম, আর এনজাইম যৌগটির নামকরণের নিয়মাবলী কয়টা আছে? নামকরণের নিয়মাবলী, এনজাইমের নামকরণের নিয়মাবলী কয়টা আছে, কেউ বলতে পারবা? নামকরণের নিয়মাবলী কয়টা আছে, কেউ রেসপন্স করো। আগের দিনের পড়া এনজাইমের যে নোমেনক্লেচার বা নামকরণ ছিল, ওখানে কয়টা নামকরণ ছিল? 3টা। একটা ছিল সাবস্ট্রেটের প্রকৃতি অনুসারে, 2 নম্বর ছিল বিক্রিয়ার নাম অনুসারে, আর 3 নম্বর নামকরণটা ছিল সাবস্ট্রেট প্লাস বিক্রিয়ার নাম উভয়ের মিলিত প্রভাবে এনজাইমের নামকরণ করা হয়। তাহলে এনজাইমের নামকরণের যে নিয়মাবলীগুলো আছে, সেই নামকরণগুলো কিভাবে হয় সেগুলো উদাহরণ দিয়ে বলতে হবে। তাহলে এগুলো আমরা 4 পেয়ে যাব। তাহলে এই ছিল নমুনা প্রশ্ন। আচ্ছা, এখন বলো, তাহলে এই যে আমরা এতগুলো জিনিস পড়লাম, এগুলোর মধ্যে কারো কোথাও প্রবলেম আছে? কারো কোথাও প্রবলেম আছে? আচ্ছা, আমরা লিপিডের ওখানে একটু যাই। ওখানে একটা ইনফরমেশন তোমাদের ভুল ছিল, ওটা একটু ঠিক করে দিই। লিপিডের লেকচারটাই যাই। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, এই লিপিডের লেকচার মম, মম বলে যে অংশটা আছে, ওখানে এই যে মমের ক্ষেত্রে 1, 2, 3 নম্বর যে বৈশিষ্ট্য, সেখানে একটু খেয়াল করো যে এদের চেন অত্যন্ত দীর্ঘকায়। মমে ফ্যাটি অ্যাসিডের পরিসর কার্বন 14 থেকে 36। এখানে তোমাদের আগে যে স্লাইডটা ছিল সেখানে আমি 16 দিয়েছিলাম, কার্বন 14 থেকে কার্বন 16 দিয়েছিলাম, সেটা হবে কার্বন 14 থেকে কার্বন 36। সবাই এটা ঠিক করে নাও। সবাই কি দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ?
জি স্যার। এটা একটু ঠিক করে নিও। তাহলে আমরা বলতেছি মোমে কি কি থাকে, ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল। তাহলে মোমের ফ্যাটি অ্যাসিডের যে পরিসর সেটা হলো কার্বন 14 থেকে কার্বন 36 হবে। ওকে। আর মোমে যে অ্যালকোহলটা থাকে সেই অ্যালকোহলে কার্বনের পরিসরটা থাকবে কার্বন 16 থেকে কার্বন 36। এখানে দেওয়া ছিল সম্ভবত কার্বন 16 থেকে কার্বন 32 দেওয়া ছিল। তো এই লাইনটা একটু ঠিক করে নিও। হ্যাঁ, মোমের ক্ষেত্রে এটা একটু খাতায় তুলে নাও। তাহলে মোমের ফ্যাটি অ্যাসিডের পরিসর কার্বন 14 থেকে কার্বন 36, আর অ্যালকোহলের পরিসর কার্বন 16 থেকে কার্বন 36 হবে। তাহলে এই ছিল হলো আহ, যে ভুলটা ছিল লিপিডের লেকচারে, সেটা আমি ঠিক করে দিলাম। এখন আমাদের এনজাইমের লেকচারতে চলে আসি। তাহলে এবার বলো যে এই চ্যাপ্টারে কোথাও কোনো সমস্যা আছে নাকি সেটা বলতে পারো। আমরা যে কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়লাম, এই কোষ রসায়ন চ্যাপ্টারে কারো কোথাও সমস্যা থাকলে বলো। আর না থাকলে আমি দু একটা কোশ্চেন করি, এনজাইম থেকে দু একটা কোশ্চেন করি। আচ্ছা, জাইমোজেন এনজাইম কাকে বলে কেউ বলতে পারবা? জাইমোজেন এনজাইম, জাইমোজেন এনজাইম কাকে বলে কেউ বলতে পারবা? পারবা না? জাইমোজেন হলো যে নির্গত হওয়ার পর, এনজাইম নির্গত হওয়ার পর যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন তাকে বলা হয় জাইমোজেন এনজাইম। যেমন পেপসিনোজেন। তোমরা মনে হয় স্লাইড গুলো ভালো করে পড়তেছো না। তোমরা স্লাইড গুলো খুব ভালো করে পড়বা, ঠিক আছে? এই যে আমরা যে স্লাইড গুলো দিচ্ছি, কারণ আমরা যে কোশ্চেন গুলো করেছি এই স্লাইড থেকে তোমার প্রায় 90% কোশ্চেন কমন চলে আসবে এমসিকিউ। কাজে স্লাইডে কোথায় কি আছে, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো খুব ভালো করে পড়তে হবে। আর 10% মনে করো বই থেকে হয়তো আমরা করেছি, কাজে স্লাইডে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, খুঁটিনাটি যা আছে সবই পড়তে হবে। আর আমরা যে কোশ্চেন করছি এই পড়ার মাঝে 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 কোশ্চেন করি কিন্তু সবাই চুপ থাকতেছে। হ্যাঁ, অন্যান্য সেকশন কিন্তু মোটামুটি রেসপন্স করে। আমি মর্নিং বি সেকশন একটু আগে ক্লাস নিলাম, ওখানে অনেক ওদের তৎপরতা খুব বেশি ছিল। আবার গত বৃহস্পতিবার ক্লাস নিয়েছি ডে বি, হ্যাঁ, সেখানেও কিন্তু ভালোই ওরা তৎপরতা, কিন্তু তোমরা দেখতেছি ঝিমিয়ে গেছে। হ্যাঁ, এরকম ঝিমানো যাবে না। সেল কেমিস্ট্রি পড়ানো হচ্ছে। সেল কেমিস্ট্রি আমাদের বিভিন্ন আহ, দেহের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় অংশ নেয়, কাজেই এটা ঝিমানো যাবে না। তাহলে এই কোষ রসায়ন চ্যাপ্টারের মধ্যে কারো কোথাও সমস্যা আছে? আজকে না থাক কিন্তু নেক্সট ক্লাসে তাহলে অবশ্যই বলবা যে আমরা যেগুলো পড়াইছি, মনে করো যে প্রথম চ্যাপ্টারের শুরু থেকে নিউক্লিয়াস পর্যন্ত, দ্বিতীয় চ্যাপ্টারের কোষ বিভাজন, তৃতীয় চ্যাপ্টারের, হ্যাঁ, তোমার হলো কোষ রসায়ন, এই তিনটা চ্যাপ্টারের উপরে আমরা আগামী দিন একটা মূলত রিভিউ ক্লাস নিব। তো তখন একটা তোমাদের সুযোগ থাকবে যে কারো কোথাও যদি সমস্যা টমস্যা থাকে সেগুলো একটু বলো, সেগুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কিছু কোশ্চিন নিয়েও আমরা আলোচনা করবো, আরো কিছু কোশ্চিন। তো ওই দিন একটু প্রস্তুতি নিয়ে আসো, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা। যত প্রশ্ন করবা, প্রশ্ন সলভ করবা, তত তোমাদের লাভ। হ্যাঁ, তোমরা এরকম পড়াশোনা না করলে তোমাদের মধ্যে প্রশ্ন আসবে না। কাজেই পড়াশোনা করতে হবে, পড়াশোনা করবা, দেন বিভিন্ন ধরনের প্রশ্নের উদয় হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস প্রায় শেষের দিকে। তো কারো কোনো সমস্যা না থাকলে আমি ক্লাস শেষ করতে পারি। আছে কারো কোথাও সমস্যা? আজকে না থাক, আগামী দিন যেন অবশ্যই তোমার প্রশ্ন করবা। আজকে ক্লাস শেষ করছি তাহলে।